৪৯তম বিশেষ বিসিএস এ প্রস্তুতি গ্রহণকারী ভাই বোনেরা, লাইভ এমসিকিউ কর্তৃক আয়োজিত এই আমাদের ক্লাসগুলো এবং পরীক্ষাগুলো আশা করছি আপনাদের প্রস্তুতিকে আরো শানিত করছে। আপনাদের এই প্রস্তুতিকে শানিত করবার ধারাবাহিকতায় আমরা আজকে আয়োজন করেছি আপনাদের নবম ক্লাস, যেটি পিএসসি প্রদত্ত সিলেবাসের দ্বিতীয় অংশে রয়েছে। আমরা আজকে ক্লাসটি সাজিয়েছি দিল্লি সালতানাতকে কেন্দ্র করে, অর্থাৎ আজকে ক্লাসটি অনুষ্ঠিত হবে 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়ের ধারাবাহিক ইতিহাসগুলো, গুরুত্বপূর্ণ শাসকদের গুরুত্বপূর্ণ বিভিন্ন ইভেন্টগুলো, বিভিন্ন সংস্কারগুলো, বিভিন্ন বিজয়গুলো আমরা আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া হয়েছে মামলুক বংশ। আমরা জানি দিল্লি সালতানাতে 5টি শাসক বংশ রয়েছিল, যার প্রথমটি ছিল দাস বা মামলুক বংশ। সেখানে গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে এখানে আমি দেখানোর চেষ্টা করেছি, আলোচনার চেষ্টা করেছি কুতুবউদ্দিন আইবেক, ইলতুৎমিশের উত্তরসূরি সুলতানা রাজিয়া এবং তার তিন ছেলে, বিশেষ করে সুলতান রাজিয়াকে নিয়ে আলোচনা করা হয়েছে। তারপর রয়েছে এই মামলুক বংশকে আরো সৌন্দর্যপূর্ণ অবস্থায় নিয়ে যাওয়ার জন্য যার কৃতিত্ব সবচেয়ে বেশি ছিল, সেই গিয়াসউদ্দিন বলবন। এরপরে আমরা আলোচনা করার চেষ্টা করব খলজি বংশ, যেটি 1290 থেকে 1320 খ্রিস্টাব্দের মধ্যে যে বংশটি রাজত্ব করেছিল, সেই খলজি বংশের সবচেয়ে নামকরা যে শাসকটি ছিল সে আলাউদ্দিন খলজি। তার রয়েছে ভারতের উত্তর অংশে রাজপুত অঞ্চল বিজয় এবং রয়েছে দাক্ষিণাত্যের বেশ কিছু অঞ্চল বিজয়। এবং সেসব বিজয় অর্জন করতে গিয়ে তাকে যে অর্থনৈতিক সংস্কার করতে হয়েছে, সেই অর্থনৈতিক সংস্কার ধারাবাহিকতায় মূল্য নিয়ন্ত্রণ পদ্ধতি তিনি কিভাবে চালু করেছিলেন এবং সেগুলোকে কিভাবে বাস্তবায়ন করেছিলেন। তারপরে আমরা আলোচনা করব তুগলক বংশ, যেটি 1320 থেকে 1313 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল। এই তুগলক বংশে আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি 2জন শাসককে খুব বেশি এই তুগলক বংশের ভিতরে নাম করা এবং তাদের গুরুত্ব খুবই বেশি, সেখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি। সেগুলো আমরা আলোচনা করবো। সেটা মোহাম্মদ বিন তুগলক, যার 5টি আলাদা আলাদা উচ্চভিলাষী পরিকল্পনা ছিল, এবং আরেকজন ছিল সংস্কারের জন্য বিখ্যাত, তিনি হলেন ফিরোজ শাহ তুগলক। এরপরে 2টি রাজবংশ রয়েছে, সেটা হলো সৈয়দ বংশ 1414 থেকে 1451, আরেকটি রয়েছে লোদি বংশ, 1451 থেকে 1526 পর্যন্ত, বাবরের পানিপথ প্রথম যুগের আগ পর্যন্ত। এই ক্লাসগুলোর ভিতরে গুরুত্বপূর্ণ রয়েছে যে টপিকগুলো, সেগুলো এখানে আমি দেখানোর চেষ্টা করেছি। যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো 3 স্টার, এবং যেগুলো অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ সেগুলো 2 স্টার ও 1 স্টার দেওয়ার চেষ্টা করেছি। আমরা আজকে ক্লাসটি যে ধারাবাহিকতায় যাব সেটা হলো মামলুক বংশ প্রথমে আলোচনা করব, যেটি 1206 থেকে 1290, তারপরে খলজি বংশ আলাউদ্দিন খলজি, তারপর তুগলক বংশ মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক, সৈয়দ বংশের উত্থান পতন, লোদি বংশ। আমরা এবারে আমাদের একদম ক্লাসে চলে যাই। মামলুক বংশ, মামলুক আরবি শব্দ, যার অর্থ হচ্ছে দাস, কৃতদাস। এই যে বংশটি আমরা নামকরণ করলাম, যে বংশটিকে আমরা এখন আলোচনা করতেছি দাস বা মামলুক বংশ, সেটি 1206 থেকে 1290 খ্রিস্টাব্দ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। এখানে 11 জন শাসক ছিল, কিন্তু এই 11 জন শাসকের সকলেই দাস বা মামলুক দাস ছিল না, কৃতদাস ছিল না। এই 11 জন শাসকের ভিতরে মাত্র 3 জন, যে নামগুলো আমরা এখানে দিয়েছি, কুতুবউদ্দিন, ইলতুৎমিশ এবং গিয়াসউদ্দিন বলবন, এই 3 জন মাত্র ছিল দাস, কৃতদাস। কিন্তু বাকি 11 জন ছিল এই কুতুবউদ্দিন আইবেক, ইলতুৎমিশ বা বলবনেরই উত্তরসূরি। এবং এই যে আমরা যে কুতুবউদ্দিন বলতেছি, ইলতুৎমিশ বলতেছি বা বলবন বলতেছি, এরা কেউ একই বংশের মানুষ ছিলেন না, প্রত্যেকেই ছিলেন আলাদা আলাদা বংশের। কিন্তু তারা প্রাথমিক যুগে তারা কোনো না কোনো সময়ে কারো না কারো অধীনে কৃতদাস হিসেবে এসেছিল। এই জন্য এই বংশটার নামকরণ করা হচ্ছে দাস বা মামলুক। এবং এই বংশটাকে যিনি প্রতিষ্ঠা করেছিলেন, যিনি এই বংশটার সূচনা করেছিলেন, তিনি হচ্ছেন কুতুবউদ্দিন আইবেক। এবং আমরা জানি এই কুতুবউদ্দিন আইবেক ছিল একজন কৃতদাস, যিনি মোহাম্মদ ঘুরি যাকে কিনে নিয়ে এসেছিলেন, এবং তার নিজ যোগ্যতায় মোহাম্মদ ঘুরির সেনাবাহিনীতে
জায়গা করে নিয়েছিল এবং সেনাপতির দায়িত্ব পালন করেছে। এবং তারই সেনাপতিত্বে আমরা যাব 1192 সালে মোহাম্মদ ঘুরি তরাইনের দ্বিতীয় যুদ্ধে 1192 সালে পৃথ্বীরাজ চৌহানের বিশাল বাহিনীকে, পরাক্রমশালী বাহিনীকে পরাজিত করে এখান থেকে চৌহান বংশের পতন ঘটিয়ে এই অঞ্চলটা পুরোটাকেই একটা শাসনের নিয়ন্ত্রণে নিয়ে এসেছিলেন। এবং মোহাম্মদ ঘুরি তার এই সেনাপতিকে এই অঞ্চলে রেখে তার ঘুর রাজ্যে প্রত্যাবর্তন করেছিলেন এবং এই অঞ্চলে তাকে প্রশাসক নিয়োগ করেছিলেন। তিনি হচ্ছেন এই মোহাম্মদ, তিনি হচ্ছেন এই কুতুবউদ্দিন আইবেক। এবং এই কুতুবউদ্দিন আইবেক যে বংশটি প্রতিষ্ঠা করলেন, তিনি যেহেতু মামলুক বা দাস ছিলেন, তিনি এই বংশটি প্রতিষ্ঠা করে এর নাম দিয়েছিলেন দাস বা মামলুক বংশ। আর কিন্তু এই বংশের সকলেই দাস বা মামলুক ছিল না, এজন্য এটাকে অনেক ঐতিহাসিক বলতেছেন যে এটাকে দাস বংশ বলা সমীচীন হবে না। অনেকেই বলতেছেন এইটা হলো তুর্কিদের প্রাথমিক শাসন। আমরা তুর্কি শাসন অথবা দাস বংশ যে নামে অভিহিত করি না কেন, এই বংশে 11 জন শাসক বিদ্যমান ছিল। এই 11 জন শাসকের ভিতরে প্রথম যিনি শাসক ছিলেন এই দাস বংশের, তিনি হচ্ছেন কুতুবউদ্দিন আইবেক, যিনি এই বংশটার প্রতিষ্ঠাতা এম্পায়ার। এই কুতুবউদ্দিন তার নামের সাথে যে আইবেক শব্দটি আছে, এই আইবেক শব্দের অর্থ হচ্ছে চন্দ্র দেবতা। অনেকে বলেন যে এই কুতুবউদ্দিন আইবেকের একটি বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল ছিল কাটা বা ভাঙ্গা। এই কনিষ্ঠ আঙ্গুলটি কাটা বা ভাঙ্গা হওয়ার কারণে তাকে আইবেক বলা হতো এবং এটা তার ছিল একটা ডাক নাম। এবং আমরা জানি যে এই কুতুবউদ্দিন মোহাম্মদ ঘুরির অধীনে কৃতদাস ছিল এবং তরাইনের দ্বিতীয় যুদ্ধে 1192 সেনাপতিত্বের দায়িত্ব পালন করে এই বিজয় লাভ করেন। এবং এরপরেই কিছু অঞ্চল মোহাম্মদ ঘুরির সাথে ইনি বিজয় অভিযান পরিচালনা করেন। তার ভিতরে অন্যতম হচ্ছে হানসি, মিরাট, কোল, দিল্লি, রণথম্বর। এই অঞ্চলগুলো মোটামুটি এনে বিজয় অভিযান পরিচালনা করে তাকে মোহাম্মদ ঘুরি যখন প্রশাসক নিয়োগ করে, তখন তার রাজধানী ছিল লাহোর। অর্থাৎ ভারতীয় উপমহাদেশে প্রথম যে শাসন কাঠামো প্রতিষ্ঠা করা, যে মোহাম্মদ ঘুরি যে কুতুবউদ্দিনকে বসিয়ে যে শাসন কাঠামো প্রতিষ্ঠা করলেন, সেই শাসন কাঠামোর রাজধানী কিন্তু সর্বপ্রথম ছিল লাহোরে। এরপরেই মোহাম্মদ ঘুরি এটিকে দিল্লিতে স্থানান্তরিত করেছে। এবং এই মোহাম্মদ ঘুরি তাকে যখন ভারতীয় উপমহাদেশের এই অঞ্চলটার প্রশাসক নিয়োগ করতেছেন, প্রশাসক নিয়োগ করার পর তাকে এই ভারতীয় উপমহাদেশের এই অঞ্চলটার উত্তরাধিকারও নিয়োগ করতেছেন এবং তাকে মালিক উপাধি ঘোষণা করতেছে। এটা মোহাম্মদ ঘুরির জীবদ্দশা। কিন্তু 1206 সালে আকস্মিকভাবে মোহাম্মদ ঘুরি মৃত্যুবরণ করলে মোহাম্মদ ঘুরির ভাই এই গিয়াসউদ্দিন মোহাম্মদ ঘুরি এই মোহাম্মদ ঘুরিকে দাসত্ব থেকে মুক্তির জন্য একটা সনদ দেন এবং তাকে ভারতীয় উপমহাদেশে শাসন করবার জন্য একটা ছাড়পত্র দিয়ে দেন। এবং এইভাবেই কুতুবউদ্দিন আইবেক এই ভারতীয় উপমহাদেশে তার অধীনে একটি শাসন বংশ প্রতিষ্ঠা করেছিলেন, স্থায়ী শাসন কাঠামো, মুসলিম শাসন কাঠামো প্রতিষ্ঠা করেছিলেন, যেটাকে আমরা বলতেছি, যেহেতু সেটা দিল্লিকে কেন্দ্র করে একটা সুলতানি আমলের সূচনা হয়েছিল, এই জন্য এটাকে ঐতিহাসিকরা বলতেছে এটা দিল্লি সালতানাত। এবং শাসন কাঠামো প্রতিষ্ঠা করেই তিনি নিজের নামে খুতবা এবং মুদ্রা প্রচলন করে তৎকালীন রেওয়াজ অনুযায়ী তাকে শাসক হিসেবে সবাই গ্রহণ করল। এই শাসক হিসেবে গ্রহণ করেই ইনি খুব সুন্দরভাবে শাসন করতে পারলেন না। ইনি যে অঞ্চলটা শাসন করলেন, মোটামুটি সিন্ধু, পাঞ্জাব, এই গঙ্গার পূর্ব এই অঞ্চলটাকে তিনি শাসন করতে শুরু করলেন। এই সময়ে এই মোহাম্মদ ঘুরির বেশ কিছু অনুচর পুরো ভারতীয় উপমহাদেশে ছড়িয়ে গেছেন। তার ভিতরে অন্যতম ছিল ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি 1204 সালে বাংলা অঞ্চল বিজয় করেছিলেন এবং তারই আরেকজন যে অনুচর ছিলেন তার নাম হচ্ছে ইউস খলজি। এই যে ইউস খলজি বা শেরিন খলজি বা যেই খলজিটাই হোক, বা এই যে খলজি মালিকদের ভিতরে বাংলা অঞ্চলে একটা অন্তর্দ্বন্দ্ব চলছিল, এটাকে নিরসন করেছিলেন এই কুতুবউদ্দিন আইবেক। এবং পাঞ্জাব অঞ্চলে গজনি অঞ্চলে তাজউদ্দিন ইয়ালদুজ নামে আরেকজন মোহাম্মদ ঘুরির অনুচর ছিল, তিনিও কুতুবউদ্দিনের বিরুদ্ধে
বিদ্রোহ ঘোষণা করছেন। এইসব বিদ্রোহ বিশৃঙ্খলা ইনি দূরভূত করে সালতানাতকে স্থায়ীভাবে একটি ভিত্তির উপর স্থাপন করেছিলেন। এবং এই মনীষী অর্থাৎ কুতুবউদ্দিন আইবেক ইনি 1210 সালে একটা লাহোরের একটা পোলো খেলার সময় হঠাৎ করে ঘোড়ার পিঠ থেকে পড়ে যান এবং পড়ে যেয়ে তিনি মারাত্মকভাবে আহত হন এবং এই আহত অবস্থায় কিছুদিন পরে তিনি মৃত্যুবরণ করেন। লাহোরেই তাকে সমাহিত করা হয় এবং এই মনীষীর বেশ কিছু কৃতিত্ব বিদ্যমান। তার প্রথম ও একমাত্র কৃতিত্ব হচ্ছে তিনি দিল্লি সালতানাতের সূচনা করেছিলেন, গোড়াপত্তন করেছিলেন, শুরু করেছিলেন। স্থায়ীভাবে এই শাসন কাঠামোটা যিনি প্রতিষ্ঠা করলেন, এটি পরবর্তীতে আমরা দেখব মুসলিম যে বংশেই করুক, তুগলক করুক, খলজি করুক, সৈয়দ করুক, লোদি করুক, মুঘলরা করুক, সেটা 1858 সাল পর্যন্ত স্থায়ী হয়েছিল, সেটা নামমাত্র থাকে। এই যে সূচনাকারী, এই সূচনাকারী হিসেবে তার কৃতিত্ব অবশ্যই অপরিসীম। এরপরে তিনি কি করেছিলেন, এই তিনি যে এই অঞ্চলগুলো পুরোটাই বিজয় অভিযান পরিচালনা করলেন। বিজয় অভিযানের স্মারক হিসেবে তিনি একটা মিনার স্থাপন করেছিলেন, যেটি দিল্লির উপকণ্ঠে অবস্থিত, দিল্লির কাছে, অর্থাৎ আড়াই ঝোপড়া মসজিদের খুব কাছে। এই মসজিদের কাছে তিনি যে মিনারটা নির্মাণ করলেন সেটার নাম দিলেন কুতুব মিনার। কিন্তু এই কুতুব তার নাম অনুসারে না, বিখ্যাত সুফি সাধক কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নাম অনুসারে তিনি এই ওটার নাম দিলেন এবং এটি তিনি প্রতিষ্ঠা করলেন 1192 সালে, যেটি 7টি স্তর বিদ্যমান ছিল। এর তৎকালীন উচ্চতা ছিল 300 ফুট, কিন্তু পরবর্তীতে ঝড়ে বা বিভিন্ন কারণে উপরের দিকে 2টি স্তর ভেঙে যাওয়ার পর আমরা বর্তমানে এটিকে 5টি স্তরে দেখতে পাই, যার বর্তমান উচ্চতা 238 ফুট। এই কুতুবউদ্দিন আইবেক ছিলেন একজন দানশীল, যাকে হাতেম তাইয়ের সাথে তুলনা করা হয়। তিনি লক্ষ লক্ষ মুদ্রা দান করতেন, অকাতরে দান করতেন। এই জন্য ঐতিহাসিকরা তাকে লাক্স বক্স উপাধি দিয়েছিল, মানে লক্ষ টাকা দান পেতেন। এই বিশ্বনন্দিত মানুষ, এই মুসলিম শাসন প্রতিষ্ঠাকারী ব্যক্তি 1210 সালে মৃত্যুবরণ করে আমরা দেখলাম। এবং ইনি তার উত্তরসূরি হিসেবে তার পুত্র আরাম শাহকে উত্তরাধিকার হিসেবে নিযুক্ত করে গেছিলেন। যদিও এই আরাম শাহ খুব যোগ্য শাসক ছিলেন না। এই আরাম শাহ অযোগ্যতা এবং তার অদক্ষতার কারণে তারই বিশ্বস্ত অনুচররা, তারই জামাতা ইলবারি গোত্রের ব্যক্তি শামসুদ্দিন ইলতুৎমিশ, যিনি ছিলেন কুতুবউদ্দিন আইবেকের একজন দাস এবং তার গুণে মুগ্ধ হয়ে কুতুবউদ্দিন তার মেয়ের সাথে তার বিয়ে দিয়েছিলেন, তাকে বদায়ুনের শাসনকর্তা নিযুক্ত করেছিলেন। সেই ইলতুৎমিশকে আমির ওমরা দিল্লি সুলতান এর জন্য আমন্ত্রণ জানান এবং 1211 সালে এই শামসুদ্দিন ইলতুৎমিশ দিল্লি সালতানাতের সিংহাসনের পদ অধিষ্ঠিত হন। এই দিল্লি সালতানাতের সিংহাসনে অধিষ্ঠিত হয়েই ইলতুৎমিশ বেশ কিছু সমস্যার সম্মুখীন হন। তার অন্যতম হচ্ছে বিভিন্ন বিদ্রোহ বিশৃঙ্খলা। তার ভিতরে অন্যতম ছিল নাসির উদ্দিন কুবাচার এর বিদ্রোহ। ইনি ছিলেন পাঞ্জাব অঞ্চলের শাসন করতেন, ইনি ছিলেন প্রদেশপাল। এই প্রদেশপাল যখন দেখলেন যে কুতুবউদ্দিন আইবেক ইন্তেকাল করেছেন, তখন তিনি এই নিজে স্বাধীন হওয়ার জন্য একটা চেষ্টা করলেন। তখন ইলতুৎমিশকে এর বিরুদ্ধে বিদ্রোহ দমন করতে হয়েছে। এরপরে আরেকজন ছিল তাজউদ্দিন ইয়ালদুস, তিনি গজনির কুতুবউদ্দিনের সময় করেছিলেন। বাংলা অঞ্চলে আলী মর্দান খলজি মালিকদের অন্যতম একজন, তিনি বিদ্রোহ করেছিলেন। এই সব অঞ্চলের মানুষজন যারা বিদ্রোহ বিশৃঙ্খলা করে, তাদেরকে তিনি কঠোর হস্তে দমন করেছিলেন। শুধু তাই নয়, তৎকালীন সময়ে 1221 সালে যে তৎকালীন সময়ের যে বিখ্যাত মঙ্গল চেঙ্গিস খান এই ভারতীয় উপমহাদেশ আক্রমণের জন্য এসেছিলেন। তিনি বুঝতে পারলেন যে চেঙ্গিস খানের সাথে যুদ্ধ করে পেরে ওঠা সম্ভব, তিনি কৌশলে তার সাথে সন্ধি করে তাকে উপঢৌকন দিয়ে ভারতীয় উপমহাদেশকে একটা বহিঃশক্তির আক্রমণ থেকে রক্ষা করলেন। এইভাবে তিনি বিদ্রোহ বিশৃঙ্খলা সবকিছু
বিদ্রোহগুলো দমন করে বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করে, সেই সাথে তৎকালীন সময়ে বাগদাদকে কেন্দ্র করে যে খিলাফত প্রতিষ্ঠিত হয়েছিল, আব্বাসীয় খিলাফত জারি ছিল, সে আব্বাসীয় খিলাফতের খলিফা আল মুনতাসিরের কাছ থেকে সুলতানুল আজম নামক খেতাব নিয়ে ইনি দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত হয়েছিলেন। এই যে ইলতুৎমিশের বেশ কিছু কার্যাবলী তাকে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে চিহ্নিত করে, এবং এইসব বিদ্রোহ বিশৃঙ্খলা দূর, বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করে তাকে রক্ষার কারণেই তাকে ভারতীয় উপমহাদেশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। শুধু এই বিদ্রোহ বিশৃঙ্খলা বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করেই তিনি ক্ষান্ত হয়নি, তিনি বেশ কিছু প্রশাসনিক সংস্কার করেছেন। তার অন্যতম ছিল তিনি তার সাম্রাজ্যকে বিভিন্ন প্রদেশে ভাগ করতেন, যে প্রদেশগুলোকে বলা হতো ইকতা, এবং তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ শাসক। জনগণ যাতে ন্যায়পরায়ণ শাসন পায়, সুষ্ঠু শাসন পায়, এবং সেটা শাসককে যেন দৃষ্টিগোচর করতে পারে, সেজন্য তিনি একটা ঘন্টা ঝুলিয়ে রাখতেন। এই ঘন্টাতে শাসকরা কেউ, জনগণকেও যদি সুন্দর শাসন অর্থাৎ ন্যায় নীতির ন্যায় বিচার না পেতেন, এই ঘন্টায় ঝুলিয়ে, ঘন্টায় শব্দ করে তারা এই সুলতানের দৃষ্টি আকর্ষণ করতেন। তিনি সাম্রাজ্যের সার্বভৌমত্বের স্বরূপ রূপাইয়া নামে একটা রৌপ্য মুদ্রা চালু করেছিলেন, এবং আমরা জানি 1192 সালে কুতুবউদ্দিন আইবেক যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নাম অনুসারে দিল্লির উপকণ্ঠে যে কুতুব মিনার নির্মাণ শুরু করেছিলেন, সেটি ইনি শেষ করেছিলেন। ঠিক এইভাবে, এবং শুধু তাই নয়, এইসব কার্যাবলীর পরেও তিনি তার সুষ্ঠু উত্তরাধিকার নীতি চালু করেছিলেন, এবং তার উত্তরাধিকার হিসেবে তিনি তার কন্যা সুলতান রাজিয়াকে উত্তরাধিকার হিসেবে নিযুক্ত করার মধ্য দিয়ে একটা বংশানুক্রমিক রাজতন্ত্র, এবং এই যে কুতুবউদ্দিন আইবেক কর্তৃক প্রতিষ্ঠিত যে দাস বংশ, এটিকে সুন্দর ভিত্তির উপরে স্থাপন করে গেছে। আর এই সব কারণেই শামসুদ্দিন ইলতুৎমিশকে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। কুতুবউদ্দিন আইবেক এবং ইলতুৎমিশের উপরে বেশ কিছু প্রশ্ন এখানে দেওয়া হয়েছে, আপনারা দেখবেন। এবার আমরা দেখব এই মামলুক বাদশাহ বংশের আর একজন বিখ্যাত অর্থাৎ ইলতুৎমিশের উত্তরাধিকারীরা, তার ভিতরে অন্যতম একজন সুলতানা রাজিয়া। এই সুলতানা রাজিয়া শুধু ভারতীয় উপমহাদেশ না, মুসলিম মহিলাদের যে কয়জন বিখ্যাত শাসক আজকের দিন পর্যন্ত শাসন করেছেন, শাসন কার্যে নিজেদেরকে অধিষ্ঠিত করেছিলেন, তার ভিতরে একজন এই সুলতানা রাজিয়া। আমরা জানি, একটু আগে আমরা জানলাম, ইলতুৎমিশ তার সুযোগ্য কন্যাকে উত্তরাধিকার নিযুক্ত করেছিলেন, কিন্তু তার পুত্র রুকনুদ্দিন ফিরোজ শাহ এটা মানেননি। তিনি মনে করেছিলেন যে না, ভাই থাকতে বোনকে কোনো শোনান। তখন তিনি এই সুলতান রাজিয়াকে সুযোগে দেননি দিল্লির সালতানাতের শাসক হিসেবে নিযুক্ত হওয়ার, এবং আমির উমরারাও তাকে সহায়তা করেছিল। কিন্তু তিনি শাসন কার্য গ্রহণ করতে না করতেই তার আচরণ, তার অদক্ষতার কারণে সেই আমির উমরারাই আবার সুলতান রাজিয়াকে এখানে আমন্ত্রণ জানায়, এবং তিনি 1236 সালে দিল্লি সালতানাতের সুলতান হিসেবে নিযুক্ত হন। এবং এই যে ইলতুৎমিশের যে আমরা দেখলাম, তিনি 40 জন কৃতদাসকে একখানে নিয়ে একটা 40 চক্র নামে একটা করেছিলেন সেনাবাহিনীর, মানে তার সৈন্যবাহিনীকে নিয়ন্ত্রণের জন্য। এই ইলতুৎমিশের সময়ই এই 40 চক্র বা বন্দে গানি চেহেলগান নামক এই সংগঠনটির প্রভাব অনেক বৃদ্ধি পায়। এই জন্য তিনি এই সুলতান রাজিয়া তাদের প্রভাব হ্রাস করার জন্য, এদের বেশ কিছু ক্ষমতা খর্ব করার জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করে, যার কারণে তিনি একজন হাবশি অনুচর জামাল উদ্দিন ইয়াকুবকে এই 1238 সালে আমিরি আকুর, মানে অর্থাৎ সেনাবাহিনীর যে রক্ষণাবেক্ষণাগার, অর্থাৎ তার প্রধান নিযুক্ত করেন এনাকে। এই যে তুর্কিদের প্রভাব হ্রাস করতে হাবশিদেরকে নিয়োগ করার কারণে এই বন্দেগানি চেহেলগান বা 40 চক্রের লোকজন তার উপর ক্ষিপ্ত হয়, এবং 1240 সালে একটা সময় দেখা যাচ্ছে যে এই আততায়ীর হাতে ইনি ইন্তেকাল করেন। এই মহিয়সী নারী নিজেকে ইমাদুল নিসওয়ান বা মহিলাদের উত্তরাধিকার বা মহিলাদের
শাসক বলে নিজেকে নারীদের মধ্যে বিশিষ্ট শাসক বলে নিজেকে অভিহিত করেছেন। ইমাদুল নিসওয়ান। এই সুলতানা রাজিয়ার পর আলাউদ্দিন খিলজির আরো যে পুত্র ছিল তার ভিতরে অন্যতম হচ্ছে একজন মুহিউদ্দিন বাহরাম শাহ, তার পুত্র অর্থাৎ মুহিউদ্দিন বাহরামের পুত্র বা আলাউদ্দিন শামসুদ্দিন ইলতুৎমিশের নাতি আলাউদ্দিন মাসুদ শাহ বেশ কিছুদিন শাসন করেছেন। এবং সর্বশেষ এই যে ইলতুৎমিশের যে সর্বকনিষ্ঠ সন্তান নাসিরউদ্দিন মাহমুদ শাহ, ইনিও এই দিল্লি সালতানাতের শাসক হিসেবে আবির্ভূত হয়েছিলেন। অর্থাৎ ইলতুৎমিশের সন্তানরা বেশ কিছুদিন, অর্থাৎ ইলতুৎমিশের মৃত্যুর পর 1251 সাল থেকে শুরু করে 1266 সাল পর্যন্ত এই সময়টা মোটামুটি ইলতুৎমিশের উত্তরাধিকাররাই শাসন করেছিল। এই ইলতুৎমিশের উত্তরাধিকারদের একজন ছিলেন, তিনি হলেন নাসিরউদ্দিন মাহমুদ শাহ। এই নাসিরউদ্দিন মাহমুদ শাহ যখন ইন্তেকাল করেন তখন তার কোনো পুত্র সন্তান না থাকায় তিনি এই ইলতুৎমিশেরই আরেকজন বিখ্যাত দাস বা মামলুক, যাকে আমরা বলবো, তিনি হলেন গিয়াসউদ্দিন বলবন, যার আসল নাম ছিল বাহাউদ্দিন। এই বাহাউদ্দিনকে অর্থাৎ এই বাহাউদ্দিন আবার ছিল, অর্থাৎ এই গিয়াসউদ্দিন বলবন ছিল ইলতুৎমিশের সর্বকনিষ্ঠ যে সন্তান নাসিরউদ্দিন মাহমুদ শাহের শ্বশুর। এবং এই নাসিরউদ্দিন মাহমুদ শাহের কোনো পুত্র সন্তান না থাকে তিনি তার শ্বশুরকে তার উত্তরাধিকারী হিসেবে নিযুক্ত করেছিলেন। এবং এই গিয়াসউদ্দিন বলবন ইনি এই বন্দবাহিনী, সেহেলগান বা 40 চক্রের একজন প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন, লিডারদের ভিতরে অন্যতম। এই গিয়াসউদ্দিন বলবনের কৃতিত্বের স্বাক্ষর হিসেবে ইনি ইলতুৎমিশ তাকে খাসবরদার বা ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিযুক্ত করেছিলেন। সুলতানা রাজিয়া তাকে আমিরের শিকার সেনাপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন। নাসিরউদ্দিন মাহমুদ শাহ, যার কথা আমরা বললাম, তার সময় যে পাঞ্জাব অঞ্চলে সেই যে মঙ্গলদের উপদ্রব, সেই মঙ্গল নেতা মেঙ্গু খান যে আক্রমণ করেছিলেন সেটাকে প্রোটেক্ট করেছিলেন, রক্ষা করেছিলেন এই গিয়াসউদ্দিন বলবন। এই গিয়াসউদ্দিন বলবন নাসিরউদ্দিন মাহমুদ শাহের পর 1266 সালে সিংহাসনে আসীন হন। তখন তার বয়স ছিল 60 বছর। 60 বছর বয়সে ইনি সিংহাসনে বসে সিংহাসন নিয়ে অর্থাৎ রাজতন্ত্র নিয়ে বেশ কিছু মতামত প্রকাশ করেন। এবং তিনি এই সিংহাসনে গ্রহণ করেই সিংহাসনের আসন অলঙ্কার করে বেশ কিছু বিদ্রোহ বিশৃঙ্খলারও মোকাবেলা করেছিলেন। এবং সেগুলোকে বিদ্রোহ বিশৃঙ্খলাগুলো দমন করে তিনি একটি শক্তিশালী এবং সুন্দর সাম্রাজ্য গঠনের জন্য রাজতন্ত্রকে সুদৃঢ় করতে বেশ কিছু নীতি গ্রহণ করেন। এবং রাজতন্ত্র সম্পর্কে তিনি বেশ কিছু মতামত গ্রহণ করেন। তার অন্যতম মতামতগুলো হচ্ছে রাজতন্ত্র, তার রাজা হচ্ছেন সর্বময় ক্ষমতার অধিকারী। এই রাজা বা সুলতান আল্লাহ তাআলা তাদেরকে বিশেষ অনুগ্রহ করে আলাদাভাবে সৃষ্টি করেছেন। তারা সমাজের সকলের থেকে আলাদা, সমাজের কেউ তাদের সাথে মেশার মতো সমকক্ষ নয়। এবং তিনি এটাও মনে করেন যে এই রাজতন্ত্র বা এই রাজার সম্মান রাজা যদি নিজে রক্ষা করতে না পারে তাহলে জনগণ হয়ে যায় অবাধ্য এবং সাম্রাজ্যে একটা নৈরাজ্য দেখা দেয়। এই জন্যই তিনি জনগণের আনুগত্য এবং সাম্রাজ্যের নিরাপত্তার জন্য তিনি মনে করেন যে এই সুলতান অথবা রাজাকে হতে হয় অতি মানবসুলভ এবং স্বেচ্ছাচারী। আর এই সব কারণেই তিনি বেশ কিছু নীতিও গ্রহণ করেছিলেন। তিনি নিজেকে পৌরাণিক নেতা মনে করতেন, আল্লাহ বা ঈশ্বরের প্রতিনিধি মনে করতেন। তিনি ধর্মকে রক্ষা, শরীয়তের শাসন প্রতিষ্ঠা, দুর্নীতি ইত্যাদি রোধ করার জন্য ধার্মিক লোকদের এবং নৈতিকতায় বলিয়ান লোকদের প্রশাসনে নিয়োগ করতেন। সেই সাথে তিনি তৎকালীন পারস্যিক বেশ কিছু রীতিরও প্রচলন করেছেন। তার অন্যতম হচ্ছে সিজদা প্রথা বা কুর্নিশ করা, আর একটি হচ্ছে পায়বুস বা পায়ে চুম্বন করা বা পায়ে যে চুম্বন করার রীতি তিনি গ্রহণ করেছিলেন। সেই সাথে তিনি করেছিলেন কি, রাজকার্যে এসে কোনো হাসি ঠাট্টা করা যাবে না, কোনো চপলতা করা যাবে না, কোনো মদ পান করা যাবে না, নৃত্য করা যাবে না, এইসব তিনি নিষিদ্ধ করেছিলেন। এবং তিনি সব সময় জনগণের কাছ থেকে যারা রাজকার্যে, যারা শাসক শ্রেণীর ভিতরে যারা ছিল, শাসককে যারা সহায়তা করতো, তাদেরকে আলাদা পোশাক পরিধান এবং তাদেরকে
এই মানুষদের সাথে মেলামেশা বা কথা বলা পছন্দ করতেন না তিনি। এই গিয়াসউদ্দিন বলবন তার রাজতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে যে বিভিন্ন বিদ্রোহ শৃঙ্খলা দমন করতে যে ব্লাড অ্যান্ড আয়রন নীতি গ্রহণ করেছিলেন। যে ব্লাড অ্যান্ড আয়রন নীতির অর্থ হচ্ছে রক্তপাত ও কঠোর নীতি। তিনি নিজেও যে সংগঠনের সদস্য ছিলেন, অর্থাৎ বন্দেগানি চেহেলগান বা 40 চক্র, যেটি ইলতুৎমিশ প্রতিষ্ঠা করেছিলেন, সেই তিনি বুঝলেন যে ইলতুৎমিশের সময় থেকে শুরু করে এই গিয়াসউদ্দিন বলবনের সময় পর্যন্ত শাসকদের, সুলতান যাই হোক, সুলতানা রাজিয়া হোক বা তার ভাইয়েরা হোক, সকলকে পরিচালনা করতেছিলেন এই বন্দেগানি চেহেলগান বা 40 চক্রের লোকজন। 40 চক্রের প্রভাব ছিল অত্যাধিক। 40 চক্রের বাইরে যে কেউ শাসন করতে পারতো না। এই জন্য তিনি এই 40 চক্রের প্রভাব কমানো শুরু করলেন এবং তৎকালীন সময়ে রাজপুতরা যে দিল্লির আনাচে কানাচে লুট শুরু করলেন, তিনি তাদেরকেও এখান থেকে দিল্লি থেকে বিতাড়িত করলেন। তিনি মঙ্গলরা যে বারবার আক্রমণ করতেছে, সেই মঙ্গলদের কাছ থেকে তার সাম্রাজ্যকে নিরাপদ করার জন্য সীমান্ত অঞ্চলে বেশ কিছু দুর্গ নির্মাণ করলেন এবং পুরাতন যেসব দুর্গ ছিল সেগুলোকে সংস্কারও করলেন। তিনি সামান, মুলতান, দীপালপুর এইসব বেশ কিছু অঞ্চল একখানে করে একটি সীমান্তবর্তী প্রদেশ গঠন করলেন, যার নাম ছিলেন সীমান্ত প্রদেশ। এবং এই গিয়াসউদ্দিন বলবন 1289 সালে মঙ্গলদের আক্রমণকে চিরতরে নস্যাৎ করে দিয়েছিলেন, যাতে তাকে সহায়তা করেছিল তার সন্তান মোহাম্মদ এবং তার ভাই বুগরা খান। এই তাদের সকলের ঐক্যমত প্রচেষ্টায় মঙ্গলদের এখান থেকে পরাজয় ঘটে। এবং এই সব কৃতিত্বের অধিকারী গিয়াসউদ্দিন বলবনের উপর বেশ কিছু প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। সুলতানা রাজিয়ার সম্পর্কে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে, আপনারা দেখবেন। এবার আমরা আলোচনা করব খলজি বংশ। যে খলজি বংশ প্রতিষ্ঠিত হয়েছিল 1290 সালে, যার প্রতিষ্ঠাতা ছিলেন জালালউদ্দিন ফিরোজ খলজি। এই জালালউদ্দিন ফিরোজ খলজি ছিলেন আফগান বংশোদ্ভূত। এই গিয়াসউদ্দিন বলবনের মৃত্যুর পর এই যে দাস বংশ বা মামলুক বংশের শাসকদের ভিতরে বেশ কিছু বিশৃঙ্খলা চলে আসছিল। এই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে এই জালালউদ্দিন খলজি 1290 সালে 13 জুন এই দিল্লি সালতানাত দায়িত্ব গ্রহণ করে তিনি মঙ্গলদের যে আক্রমণ, সেই মঙ্গল নেতা হালাগু খানের নাতি আব্দুল্লাহ খানের আক্রমণের শিকার হন এবং ইনি দায়িত্ব গ্রহণ করে এই আব্দুল্লাহ খানের সাথে যুদ্ধ করতে যাননি, তার সাথে সমঝোতা করেছিলেন এবং কর প্রদানের মাধ্যমে তাকে নিজ দেশে প্রত্যাবর্তন করতে বাধ্য করেছিলেন। এই জালালউদ্দিন খলজি খলজির মৃত্যুর পর যিনি খলজি বংশের শাসক হিসেবে আসেন, তিনি হচ্ছেন আলাউদ্দিন খলজি, যিনি খলজি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বা নামকরা শাসক এবং তিনি দিল্লি সালতানাতের অন্যতম একজন শাসক ছিলেন। সেটা বিজয় অভিযান, সাম্রাজ্যের স্থবিরতা, অর্থনৈতিক সমৃদ্ধি সব দিক থেকে বিচার করে। এই যে আলাউদ্দিন খলজি ছিলেন, যে খলজি বংশের প্রতিষ্ঠাতা জালালউদ্দিন ফিরোজ খলজি, সেই জালালউদ্দিন ফিরোজ খলজির ইনি ছিলেন ভাতিজা এবং জামাই। এই আলাউদ্দিন খলজি খুব ছোটবেলায় তার পিতাকে হারান। এই পিতাকে হারানোর পরে এই আলাউদ্দিন খলজি মোটামুটি জালালউদ্দিন খলজির কাছেই বড় হন এবং জালালউদ্দিন খলজি তার যোগ্যতা, তার দক্ষতা দেখে তাকে আমিরি তুজুক পদে অধিষ্ঠিত করেন এবং তার নিজ মেয়ের সাথে বিয়ে দেন এবং 1292 সালে তাকে অযোধ্যার শাসক হিসেবেও নিযুক্ত করেন। এই আলাউদ্দিন খলজি দেবগিরি, তৎকালীন সময়ের সবচেয়ে ধনরত্নপূর্ণ এলাকা দেবগিরিতে জালালউদ্দিন খলজির আদেশের বাইরে যে 1296 সালে দেবগিরিতে অভিযান চালিয়ে প্রচুর অর্থ সম্পদ নিয়ে এসেছিলেন। এতে জালালউদ্দিন খলজি খুব মনোক্ষুণ্ণ হয়েছিলেন। তারপরেও তিনি আলাউদ্দিন খলজিকে শুভেচ্ছা জানাতে যাচ্ছিলেন, কিন্তু আলাউদ্দিন খলজির সেই কূটকৌশলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী দুইজন আততায়ী, যাদের একজনের নাম ছিল মোহাম্মদ সেলিম আর একজনের নাম ছিল ইখতিয়ার উদ্দিন, এই দুজন আততায়ী
এই জালালউদ্দিন খলজিকে হত্যা করে। জালালউদ্দিন খলজিকে হত্যার পর 1296 সালে এই আলাউদ্দিন খলজি নিজেই দিল্লি সুলতান হিসেবে নিজেকে ঘোষণা করে এবং নিজের নাম তিনি ঘোষণা করেন আল মুজাফফর সুলতান আলাউদ্দিনিয়া উদ্দিন মোহাম্মদ শাহ খলজি। অনেক বড় নাম। এইভাবে তিনি শাসক হিসেবে করেন এবং শাসক হিসেবে তার যে শাসনকাল ছিল 1296 সাল থেকে শুরু করে 1316 খ্রিস্টাব্দ পর্যন্ত, এই দীর্ঘ শাসনে তিনি অসংখ্য বার মঙ্গলদের আক্রমণের মোকাবেলা করেছেন। তার অন্যতম একটা হচ্ছে 1296 সালে তিনি শাসন কার্য গ্রহণ করার সাথে কিছুদিন পরেই আমির দাউদ নামক একজন মঙ্গল নেতার নেতৃত্বে এই ভারতীয় উপমহাদেশে এসেছিলেন। তিনি এই সময় এসে মুলতান এবং সিন্ধু বেশ কিছু অঞ্চল এই মঙ্গলরা দখল পর্যন্ত করেছিল, যেটাকে তাদেরকে বিতাড়িত করেছিলেন 1298-99 সালের দিকে। এবং তারপরে আমরা দেখবো 1303, 1304, 1306 সালের দিকে বিভিন্ন মঙ্গল নেতা বারংবার ভারতীয় উপমহাদেশে এই আলাউদ্দিন খিলজির শাসনে রাজ সাম্রাজ্যে আক্রমণ চালিয়েছিল। তিনি তাদেরকে একটা সময় 1307 সালে মালিক গাজীর নেতৃত্বে এমন ভাবে প্রতিহত করেন যে তারা আর এদিকে আসার প্রয়াস করেনি। এই যে মঙ্গলদের তিনি বিতাড়িত করার পাশাপাশি তিনি রাজ্য বিস্তারে মনোনিবেশ করেছিলেন। তার রাজ্য বিস্তারের সবচেয়ে যে বড় দিক, দুইটা দিক, সেটা হচ্ছে একটা হচ্ছে ভারতের উত্তর অঞ্চলে অর্থাৎ রাজপুত অঞ্চলে তার বিজয় অভিযান, আর হলো দাক্ষিণাত্যে বিজয় অভিযান। তিনি সর্বপ্রথম রাজপুত অঞ্চলে বিজয় অভিযান পরিচালনা করেছিলেন, যার অন্যতম একটি অভিযান হচ্ছে গুজরাট অভিযান। 1297 সালে তিনি নিজের ভাই উলুগ খান এবং সেনাপতি নুসরত খানকে এই অঞ্চলে প্রেরণ করেছিলেন এবং তারা সেখানকার শাসক সেখানকার শাসক কর্ণদেবকে পরাজিত করেছিলেন এবং কর্ণদেব তার মেয়ে দেবলা দেবীকে নিয়ে দেবগিরিতে আশ্রয় গ্রহণ করেছিল। এবং এই জন্য নুসরত খান তখন কি করেন, তাদের সেনাপতি ছিল মালিক কাফুর বা খোজা মালিক, সেই খোজা মালিক এবং এই যে কর্ণদেব, এই কর্ণদেবের স্ত্রী কমলা দেবীকে সুলতানের কাছে নিয়ে এসেছিলেন এবং সুলতান এই কমলা দেবীর রূপে মুগ্ধ হয়ে তাকে বিয়ে করেছিলেন এবং পরবর্তীতে মালিক কাফুরকে আমরা দেখবো সেনাপতি দায়িত্ব বলেছিলেন। 1296 সালে এই তার নিজ ভাই উলুগ খান এবং নুসরত খানের নেতৃত্বে তিনি রণথম্বরে অভিযান প্রেরণ করেছিলেন, কিন্তু রণথম্বরে এনারা ব্যর্থ হলে 1300 সালের দিকে নিজেই রণথম্বরের দুর্গ ইনি অবরোধ করেছিলেন এবং 1301 সালে দীর্ঘ 1 বছর এই দুর্গ অবরোধের পর 1301 সালের দিকে তিনি এই দুর্গটি বিজয় করতে সক্ষম হয়েছিলেন। এই রণথম্বর বিজয়ের পর তার সবচেয়ে বড় যে বিজয়, অর্থাৎ রাজপুত অঞ্চলের সবচেয়ে বড় বিজয়, সেটা হলো চিতোর অভিযান। এই চিতোর ছিল তৎকালীন রাজপুতদের অন্যতম একটি রাজ্য, মেবারের রাজধানী। এবং কথিত আছে এই মেবারের যে রাজা ছিল রতন সিং, এই রতন সিং এর সুন্দর স্ত্রী ছিল যার নাম ছিল পদ্মিনী বা পদ্মাবতী। কথিত আছে, অর্থাৎ বাংলা সাহিত্যে যে পদ্মাবতী আমরা উপাখ্যানটি পাই, সেই উপাখ্যানে বলা আছে যে সুখ পাখির কাছে তিনি পদ্মাবতীর রূপের প্রশংসা শুনে চিতোর অভিযান করেছিলেন, অর্থাৎ মেবারে আক্রমণ চালিয়েছিলেন। আসলে এটা ঐতিহাসিক কোনো ভিত্তি নাই, এটা আসলে তিনি তার সাম্রাজ্যকে বিস্তার করতেই এই মেবারে আক্রমণ চালিয়েছিলেন। এবং মেবারে আক্রমণ চালিয়ে, কারণ যদি তিনি রতন সিং এর স্ত্রীকে বিয়ে করার জন্যই আক্রমণ চালাতেন, তাহলে পদ্মিনী তো সেই সহমরণ প্রথা, যেটাকে আমরা সেই রাজা দাহিরের স্ত্রীকে দেখেছি, এখানেও তাই হয়েছে। চিতোরের অভিযানের সময় রতন সিং যখন পরাজিত হন, তখন এই পদ্মিনী অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে তার যে সহমরণ প্রথা তৎকালীন সময়ে, সেটি তিনি গ্রহণ করেছিলেন। এই চিতোর গ্রহণ করার পর তিনি তার পুত্র খিজির খানকে এই অঞ্চলের শাসক হিসেবে নিযুক্ত করেছিলেন। এবং 1305 সালে আলাউদ্দিন খিলজি রাজপুতদের যে মালব অঞ্চলের আইন মুলুককে সেনাবাহিনী সহ এই মালবে প্রেরণ করেছিলেন এবং সেই অঞ্চলটি বিজিত হয়েছিল। মোটামুটি
এই 1311 সালের মধ্যে ইনি রাজপুতের এই অঞ্চলে, রাজপুতের অর্থাৎ উত্তর ভারতের প্রায় অঞ্চলগুলা নিজেদের ভিতরে নিয়ে এসেছিলেন এবং এই অঞ্চলগুলো বিজয় অভিযান পরিচালনার ফলে রাজপুতদের অর্থনৈতিক, সামরিক দিক থেকে, সবকিছু দিক থেকে তারা ভেঙে পড়েছিল। অর্থাৎ রাজপুতরা আর আলাউদ্দিন খুলজির আক্রমণ বা আলাউদ্দিন খুলজিকে প্রতিহত করার মতো কোনো উপায় রাখতে পারেনি। এরপরেই তিনি দক্ষিণ ভারতের দিকে মনোনিবেশ করেন এবং দক্ষিণ ভারত বিজয় অভিযানের জন্য তাই সেই গুজরাটে যে খোজা কাফুরকে তিনি নিয়ে এসলেন এবং যাকে তিনি 1000 দিনারের বিনিময়ে ক্রয় করেছিলেন। এই সেই মালিক কাফুর বা 1000ই সেই মালিক, তাকে তিনি সেনাবাহিনীর দায়িত্ব এক সময় দিয়েছিলেন তার নিজ যোগ্যতায় এবং এই মালিক কাফুরের নেতৃত্বে তিনি দাক্ষিণাত্যে সর্বপ্রথম দেবগিরিতে অভিযান পরিচালনা করেছিলেন 1306 সালের দিকে এবং দেবগিরি রাজা চন্দ্রদেবকে এই মালিক কাফুর পরাজিত করে এই অঞ্চল, অর্থাৎ এই যে দেবগিরি অঞ্চল পুরোটাই গ্রহণ করেছিল এবং এই দেবগিরি বিজয়ের পর এই দেবগিরির যে রাজা ছিল চন্দ্রদেব, এই চন্দ্রদেবের কন্যা দেবলা দেবীকে তিনি দিল্লিতে নিয়ে এসেছিলেন এবং এই আলাউদ্দিন খলজি তার পুত্র খিজির খানের সাথে এই চন্দ্রদেবের কন্যা দেবলা দেবীকে দিয়ে বিয়ে দিয়েছিলেন। এরপরে তিনি যে অভিযানটি প্রেরণ করেছিলেন সেটা হলো মালিক কাফুরের নেতৃত্বে 1309 সালে বরাঙ্গলে অভিযান এবং মোটামুটি এই 1309 থেকে 1310 সালের ভিতরে এই বরাঙ্গল সুলতানের দিল্লি সালতানের অধীনে চলে এসেছিল। 1310 সালে মালিক কাফুরের নেতৃত্বে তিনি দার সমুদ্র অঞ্চলে বিজয় করেছিলেন, যেই দার সমুদ্রের রাজা ছিলেন বীরবল্লাল এবং 1311 সালে এই বীরবল্লাল 1310 সালে এই বীরবল্লাল এই মালিক কাফুরের কাছে পরাজিত হওয়ার মধ্য দিয়ে এই দার সমুদ্রও দিল্লি সালতানাতের অধীনে চলে আসে। মালিক কাফুর কোন প্রকারের যুদ্ধের মোকাবেলা হওয়া ছাড়াই যে অঞ্চলটি বিজয় করেছিলেন সেটা হচ্ছে পাণ্ডুরাজ্য। 1311 সালে তৎকালীন সময়ে পাণ্ডুরাজ্য তার ভাইদের ভিতরে এই রাষ্ট্রকে নিয়ে, সাম্রাজ্যের উত্তরাধিকার মনোনয়ন নিয়ে যে ক্রন্দন ছিল, যে ভাতৃবিরোধ ছিল, সেটা সুযোগ নিয়ে মালিক কাফুর 1311 সালে এই পাণ্ডুরাজ্য বিজয় করেন। মোটামুটি 1306 থেকে 1313 সালের মধ্যে এই দাক্ষিণাত্যের প্রায় সব জায়গা বিজয় অভিযান পরিচালনা করেছিলেন এই মালিক কাফুর। এই জন্য আলাউদ্দিন খলজি তার উপর খুশি হয়ে তাকে মালিকি নায়েব উপাধিতে ভূষিত করেছিলেন এবং এই দাক্ষিণাত্য বিজয়ের ফলেই যে ঘটনাটি ঘটেছিল সেটা হলো দাক্ষিণাত্য থেকে প্রচুর পরিমাণ সম্পদ নিয়ে এই আলাউদ্দিন খলজি উত্তর ভারতে এসেছিলেন এবং মুদ্রাস্ফীতির যে সূচনা হয়েছিল সেটার কারণে একটা সময় এই দাক্ষিণাত্যে দুর্ভোগ দেখা দিয়েছিল এবং এই দুর্ভোগ লাঘব এবং মুদ্রাস্ফীতি রোধ করতে তাকে বিভিন্ন সংস্কার কার্যগুলি গ্রহণ করতে হয়েছে, যার একটি সময় আমরা দেখব তাকে মূল্য নিয়ন্ত্রণ পদ্ধতিও চালু করতে হয়েছিল। এই দাক্ষিণাত্য বিজয়ে আলাউদ্দিন খলজিকে সবচেয়ে যে ব্যক্তিটা বেশি সহায়তা করেছিলেন তার সেনাপতি মালিক কাফুর, যাকে 1299 সালে গুজরাট অভিযানের সময় তার ভাই তার সেনাপতি নুসরাত খান তাকে নিয়ে এসেছিলেন এবং তাকে 1000 দিনারের বিনিময়ে এই আলাউদ্দিন খিলজির কাছে বিক্রি করেছিলেন। এই 1000 দিনারের বিনিময়ে তাকে বিক্রি করেছিলেন বলে তাকে 1000 দিনারিও বলা হয়ে থাকে এবং নিজ যোগ্যতা বলে এই মালিক কাফুর একটা সময় আলাউদ্দিন খলজির সেনাবাহিনীর প্রধান হিসেবে আসেন এবং তার নিয়ন্ত্রণেই আমাদের দাক্ষিণাত্য বিজিত হয় এবং এই মালিক কাফুরই একটা সময় আলাউদ্দিন খিলজির পুত্র মুবারক শাহকে সরিয়ে তার শিশু পুত্রকে এই অঞ্চলের শাসক করেছিল এবং এই আলাউদ্দিন খিলজি দাক্ষিণাত্যের যে মূল্যস্ফীতি হয়েছিল সেই মূল্যস্ফীতির নিয়ন্ত্রণে এই মুদ্রাস্ফীতি করেছিল। এই মূল্য নিয়ন্ত্রণ পদ্ধতি ছিল তার অর্থনৈতিক সংস্কারের একটি অংশ। সেই সাথে তার যে বিখ্যাত সেনাপতি যারা রাজপুত অঞ্চল এবং দাক্ষিণাত্য অঞ্চল বিজয়ী করেছিল তাদেরকে বিভিন্ন সুন্দরভাবে পরিচালনার জন্য তার অর্থনৈতিক সমৃদ্ধি দরকার ছিল, তারই অংশ হিসেবে তিনি এই মূল্য নিয়ন্ত্রণ পদ্ধতি এবং তিনি বিভিন্ন
মূল পণ্যের দাম নির্ধারণ করেছে, যেমন চাল ডাল কোনটা কতটুকু কয় পয়সায় বিক্রি হবে, এরকম। শুধু চাল ডাল না, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির সাথে বিভিন্ন বস্ত্র, বিভিন্ন পশু এগুলো সবগুলোরই তিনি দাম নির্ধারণ করেছিলেন। শুধু দাম নির্ধারণ করে তিনি বসে থাকেননি, তিনি বিভিন্ন জায়গায় বাজার স্থাপন করে দিয়েছিলেন। বাজারকে তত্ত্বাবধান করার জন্য সাহানি মান্ডি নামক প্রধানকে নিয়োগ করতেন। সেই সাথে কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য তিনি এগুলোর দাম নির্ধারণ করে দিয়েছিলেন। কিন্তু এই মূল্য নিয়ন্ত্রণের বেশ কিছু কুফলও ছিল। ব্যবসায়ীরা এতে প্রচুর ক্ষতি হতো, এই জন্য তারা ব্যবসা বাণিজ্যে মনোযোগ দিত না। এই যে উত্তর ভারত অর্থাৎ রাজপুত অঞ্চল এবং দক্ষিণ ভারত বা দাক্ষিণাত্য বিজয়, মুঘলদের বারবার প্রতিরোধ এবং ভারতীয় উপমহাদেশে স্থায়ীভাবে বিতরণ করে যে তিনি কৃতিত্ব দেখিয়েছেন, এই জন্য অনেক ঐতিহাসিক তাকে দ্বিতীয় আলেকজান্ডার বলে। এবং তার এই দীর্ঘ শাসন আমলে অর্থাৎ 1296 থেকে 1314 সাল বা 1313 সালের মতো এই দীর্ঘ শাসন, এই 1316 সালের এই দীর্ঘ শাসনে তার সাম্রাজ্যে তার প্রাসাদের যে সকল ব্যক্তি অলঙ্কৃত করেছিল তার অন্যতম একজন হচ্ছে ভারতের তোতা পাখি নামে খ্যাত আমির খসরু, ছিল বিখ্যাত কবি শেখ সাজি, সেই সাথে ছিল বিখ্যাত অলি শেখ নিজামুদ্দিন আউলিয়া, শেখ রুকনউদ্দিন, এরকম অনেক মনীষীর আগমন আমরা এই আলাউদ্দিন খিলজির সময় দেখি। আলাউদ্দিন খিলজির উপর বেশ কিছু প্রশ্ন এখানে দেওয়ার চেষ্টা করেছি। এবার আমরা দেব তুগলক বংশ। এই তুগলক বংশ যেটি প্রতিষ্ঠিত হয়েছিল 1320 সালের দিকে। এই তুগলক বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন গিয়াসউদ্দিন তুগলক। এই তুগলক বংশ প্রতিষ্ঠার বেশ কিছু পটভূমি রয়েছে, যা এখানে সংক্ষেপে একটু বলা দরকার। এই যে 1316 সালে যখন আলাউদ্দিন খিলজি মৃত্যুবরণ করলেন, তখন তারই যে বিখ্যাত সেনাপতি মালিক কাফুর, তিনি তার শিশুপুত্র শিহাবুদ্দিনকে দিল্লির মসনদে বসে নিজেই মোটামুটি এর কর্তৃত্ব শিখে নিজেই তিনি সুলতান হলেন, নামমাত্র রাখলেন শিহাবুদ্দিনকে। কিন্তু শিহাবুদ্দিনের আরেক ভাই আলাউদ্দিন খিলজির আরেক পুত্র কুতুবউদ্দিন মুবারক শাহ সেটাকে মেনে নেয়নি। তিনি এই আমির উমরাদের সহায়তায় মালিক কাফুরকে হত্যা করে এই কুতুবউদ্দিন মুবারক শাহ সিংহাসনে এসেছিলেন। কিন্তু কুতুবউদ্দিন মুবারক শাহকেও আবার হত্যা করেছিল খসরু খান। এই খসরু খান যখন মুবারক শাহকে হত্যা করলো, তখন এই ভারতে একটা দুঃশাসন শুরু হয়ে গেল। এবং এই দুঃশাসন থেকে ভারত এই দিল্লি সালতানাতকে মুক্ত করার জন্য আমির উমরারা তৎকালীন সময়ে পাঞ্জাবের শাসক গাজী মালিককে এই দিল্লিতে আসার জন্য অনুরোধ করলেন। এবং এই গাজী মালিকই হচ্ছে তুগলক বংশের প্রতিষ্ঠাতা গিয়াসউদ্দিন তুগলক। তিনি 1320 সালে এই খসরু খানকে পরাজিত করে নিজেকে গিয়াসউদ্দিন তুগলক উপাধি দিয়ে দিল্লির সালতানাতের দায়িত্ব গ্রহণ করলে দিল্লির সিংহাসনে বসলেন। এই গিয়াসউদ্দিন তুগলক 1325 সাল পর্যন্ত শাসন করেছিলেন। ইনি বেশ কিছু বিদ্রোহ বিশৃঙ্খলা দূর থেকে শুরু করে, এবং তিনি তার যে উপাধি তিনি যে নিলেন তুগলক, সেই তুগলক উপাধির নাম অনুসারে এই বংশের নামকরণ করা হয় তুগলক বংশ। এই বংশে মোট 9 জন শাসক শাসন করেছে। তার ভিতরে আমরা বিখ্যাত যে শাসকগুলোকে পাই তার মধ্যে অন্যতম হচ্ছেন মোহাম্মদ বিন তুগলক, গিয়াসউদ্দিন তুগলক। এই মোহাম্মদ বিন তুগলক ছিলেন গিয়াসউদ্দিন তুগলকের পুত্র, যার নাম ছিল জুনা খান। এবং এই জুলা খানকে তিনি উলুক খান উপাধি দিয়ে, অর্থাৎ গিয়াসউদ্দিন তুগলক উলুক খান উপাধি দিয়ে তার উত্তরাধিকারী মনোনীত করেছে। এবং 1325 সালে যখন গিয়াসউদ্দিন তুগলক ইন্তেকাল করেন, তখন এই মোহাম্মদ বিন তুগলক এই তুগলক বংশের শাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এবং দীর্ঘদিন, মোটামুটি দীর্ঘ 25 বছর তিনি এই ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন। এই দীর্ঘ সময় শাসন করার ফলে তিনি বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করার সুযোগ পেয়েছিলেন, যেগুলোকে ঐতিহাসিকরা বলতেছে তার উচ্চবিলাসী পরিকল্পনা, অনেকে বলতেছেন তার ব্যর্থ পরিকল্পনা। তিনি মোট 5টি পরিকল্পনা গ্রহণ করেছিলেন, যার অন্যতম একটি হচ্ছে রাজধানী স্থানান্তর। তিনি তৎকালীন ভারতের রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে নিয়ে গিয়েছিলেন, কারণ দিল্লি ছিল উত্তর ভারতের খুব কাছাকাছি এবং মুঘলদের বারবার আক্রমণের একটা সুযোগ ছিল। এই জন্য তিনি রাজধানীর নিজের সুরক্ষার জন্য তিনি এই
তার রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে নিয়ে গিয়েছিলেন এবং দেবগিরিতে নিয়ে যেয়ে তিনি এই দেবগিরির নাম দিয়েছিলেন দৌলতাবাদ। কিন্তু তিনি সুতরাং একটা পরিকল্পনা নিয়েছিলেন, পরিকল্পনাটা খুবই ভালো, কিন্তু এর প্রয়োগ ছিল খুব কম। মানে এর প্রয়োগ করতে যেয়ে তার যে দূরদৃষ্টি সম্পন্ন যে তার কাজ সেটি তিনি করতে পারেনি। তিনি সাম্রাজ্যের যে মঙ্গলের জন্য এটা করেছিলেন, তিনি দেবগিরিকে সুন্দরভাবে পরিকল্পনা তৈরি করার আগেই তিনি দিল্লি থেকে দেবগিরিতে সবকিছু নিয়ে গিয়েছিলেন। এই জন্য দেবগিরিতে তিনি 8 বছরের বেশি থাকতে পারেননি এবং 8 বছর পর আবার দেখা যাচ্ছে যে দিল্লি এই দৌলতাবাদ বা দেবগিরি থেকে আবার দিল্লিতে তার রাজধানী নিশ্চিতে বারংবার যাওয়া আসার ফলে তার বেশ কিছু অর্থের অপচয় ঘটেছিল। তার দ্বিতীয় যে উচ্চাভিলাষী পরিকল্পনাটা ছিল সেটা খোরাসান বা পারস্য অভিযান করা। তৎকালীন সময়ে মিশরের শাসক আল নাসির এবং মঙ্গল শাসক তারাশিকো, এরা দুজনেই এই মুহাম্মদ বিন তুগলককে আশ্বাস দিয়েছিল পারস্য অভিযান পরিচালনা করার জন্য। এই জন্য তিনি দীর্ঘ 1 বছর 3,70,000 সৈন্য গঠন করেছিলেন এবং তাদেরকে 1 বছর ধরে ট্রেনিং দিয়েছিলেন। কিন্তু 1 বছর পর তৎকালীন সময়ের যে রাজনৈতিক পট পরিবর্তন ঘটে, এই যে মঙ্গলদের যে নেতা তারাশিকো সে পরিবর্তিত হয়, সেই সাথে যে মিশরের যে আল নাসিরের কথা আমরা বললাম, সেই আল নাসিরের সাথে তৎকালীন সময়ে এই খোরাসানের বা পারস্যের যে শাসক ছিল আবু সাইদ, তার সাথে একটা মৈত্রী চুক্তি সম্পন্ন হয় এবং তার সাথে সম্পর্ক খুব প্রগাঢ় হয়। এই জন্য এই মঙ্গলরা এবং নাসির দুইজনেই তাকে সহায়তা করতে অপারগতা প্রকাশ করে। এই যে দীর্ঘ 1 বছর 3,70,000 সৈন্য যে বিশাল সেনাবাহিনী গঠন, এই কারণে তার আর্থিক সংকট সূচিত হয়। এই জন্যই তিনি তার তৃতীয় পরিকল্পনাটি গ্রহণ করেন, যেটিও ব্যর্থ হয়েছিল। এই যে রাজধানী স্থানান্তর এবং দীর্ঘ খোরাসানের আক্রমণ অভিযানের জন্য, দীর্ঘ সেনাবাহিনী পোষণের জন্য যে তার অর্থের যে সংকট, সেই অর্থের সংকট মেটানোর জন্যই তিনি 1329 থেকে 30 সালের দিকে তামার মুদ্রার খচিত তাম্র মুদ্রা প্রচলন করেন। এই তামার মুদ্রা প্রচলন করার কারণ হল তৎকালীন সময়ে স্বর্ণ মুদ্রা এবং রৌপ্য মুদ্রা পাওয়া যেত খুবই কম। যদিও স্বর্ণ মুদ্রা এবং রূপার মুদ্রাকে বিনিময় মুদ্রা হিসেবে করছেন, কিন্তু ইনি তামার মুদ্রাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিতেন। এই প্রাধান্য দেওয়ার কারণে একটা সময় এসে দেখা যাচ্ছে বিদেশি যে বণিকগণ ছিল, বিশেষ করে আরব বণিক, সেই সাথে অন্যান্য ইউরোপীয় বণিকরা, তারা এই তামার মুদ্রায় লেনদেন করতে অপারগতা প্রকাশ করে, লেনদেন করতে চায় না। এবং এই তামার মুদ্রাকে যিনি প্রচলন করলেন, কোনো সতর্কতামূলক ব্যবস্থা না নেওয়ার কারণে এই তামার মুদ্রা জাল তৈরি করা যেত, জাল তৈরি হতো বেশি। এই যেসব কারণে তিনি একটা সময় তার এই মুদ্রানীতি বাদ দিতে বাধ্য হয়েছিল। এবং এই যে তার রাজধানী স্থানান্তর, খোরাসান বিদ্রোহ দমন, এইসব তামার মুদ্রার প্রচলন, এসবের পর তিনি বিপর্যস্ত হয়ে গেছিলেন। তার আর্থিক ভাবে স্টেবিলিটির দরকার ছিল, এই জন্য তিনি কারাচিল বা চীনে, তৎকালীন সময়ের চীন বা হিন্দুস্তানের মাঝামাঝি যে অবস্থান কারাচিল, সেই কারাচিলে অভিযানের জন্য তিনি চেষ্টা করেন এবং 1332 থেকে 33 সালের ভিতরে তিনি খসরু মালিকের নেতৃত্বে এই অঞ্চলে অভিযান পরিচালনা করেছিলেন। কিন্তু এই কারাচিল তৎকালীন সময়ের সামরিক দিক থেকে ছিলেন সবচেয়ে শক্তিশালী একটি রাজ্য। তিনি এই যে আমির খসরুকে এখানে প্রেরণ করলেন তার ভাতিজা। আমির খসরু ঠিকঠাক ভাবে অভিযান পরিচালনা করতেছিলেন, কিন্তু এই অঞ্চলটা ছিল প্রাকৃতিক ভাবে নিরাপদ এবং সেই সময়ে পাহাড় ধস এবং প্রাকৃতিক আবহাওয়ার কারণে প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণে এই যে আমির খসরুর বাহিনী একেবারে বিপর্যস্ত হয়ে পড়ে, ছত্রভঙ্গ হয়ে যায় এবং তারা সেখান থেকে ফেরত আসতে বাধ্য হয়। এইভাবেই তার প্রথম 4টি পরিকল্পনা ব্যর্থতায় পর্যবসিত হয়। রাজধানী স্থানান্তরে অর্থ খরচ, সেই সাথে খোরাসান বিদ্রোহে বিরাট সেনাবাহিনী পোষণের মধ্য দিয়ে তার যে ক্ষয়ক্ষতি, সেই সাথে প্রতীকী মুদ্রা হিসেবে তামার মুদ্রা, আর্থিক সংকট এবং এই যে কারাচিল বিদ্রোহের যে
তার যে ক্ষয়ক্ষতি, এই সব ক্ষয়ক্ষতিগুলোকে পুষিয়ে নেওয়ার জন্য তিনি তারা পঞ্চম পরিকল্পনাটি গ্রহণ করেন, যেটি হচ্ছে তৎকালীন সময়ে দিল্লি সালতানাতের শস্য ভান্ডার নামে খ্যাত, অর্থাৎ গঙ্গা ও যমুনার মধ্যবর্তী অঞ্চল, দোয়াব অঞ্চল, বা যে দোয়াব অঞ্চলকে বলা হয় দুই নদীর মধ্যবর্তী অঞ্চল। এই দুই নদীর মধ্যবর্তী অঞ্চল, যে দুটি নদী হচ্ছে গঙ্গা ও যমুনা, এই গঙ্গা ও যমুনার মধ্যবর্তী দোয়াব অঞ্চলে তিনি কর বৃদ্ধি করেন 1334 সালে। এই কর বৃদ্ধি করার কারণে তার অর্থনৈতিকভাবে আরো সমৃদ্ধি হওয়ার থেকে বিপর্যস্ত হয় বেশি। কারণ কর বৃদ্ধি করার কারণে অনেক কৃষক কৃষিতে উৎসাহ না হয়ে কৃষিকাজ ছেড়ে দিতে শুরু করে। সেই সাথে কৃষকের দুর্দশা বৃদ্ধি পাওয়ার কারণে তারা এই কৃষিকাজের দিকে মনোনিবেশ করতে পারেনি। তারা নিজেরাই বিদ্রোহ করে এবং তাদের খামারের শস্যগুলো তারা পুড়িয়ে ফেলতে থাকে। এবং এই যে তাদের কৃষি জমি, সেই কৃষি জমি চাষাবাদ করা ছেড়ে তারা একটা সময় বন জঙ্গলে আশ্রয় গ্রহণ করে। এই সব কারণে এই অঞ্চলের বিপর্যস্ত দেখা যায়, দুর্ভিক্ষ দেখা দেয়। সেই সাথে সেই সময় অতিবৃষ্টি এবং অনাবৃষ্টির কারণে ফসল উৎপাদনও ব্যাহত হয় এবং শেষ পর্যন্ত তাকে সেই অঞ্চলে কত দূরের কথা, তাকে আরো সেই অঞ্চলে সহায়তা করতে হয়। এই সব কারণেই তার সর্বশেষ পরিকল্পনাটি, অর্থাৎ দোয়াব অঞ্চলে যে কর বৃদ্ধি করলেন, সেটিও ব্যর্থতায় পর্যবসিত হয়। এভাবেই তার 5টি পরিকল্পনায় ব্যর্থ হয়ে যায়। এই মোহাম্মদ বিন তুগলকের পর যিনি শাসন কার্যে আসেন তুগলক বংশ, তিনি হলেন ফিরোজ শাহ তুগলক, যিনি তুগলক বংশের পরিচিত গিয়াসউদ্দিন তুগলকের ভাতিজা, অর্থাৎ মোহাম্মদ বিন তুগলকের চাচাতো ভাই। এই গিয়াসউদ্দিন তুগলকের অধীনে ফিরোজ শাহ তুগলকও কাজ করেছে এবং হঠাৎ করে মোহাম্মদ বিন তুগলক যখন ইন্তেকাল করেন, তখন আমির উমরাদের অনুরোধে ফিরোজ শাহ তুগলক উপাধি নিয়ে সিংহাসনে আরোহণ করেন এবং সিংহাসনে আরোহণ করে নিয়ে বেশ কিছু সংস্কারমূলক কাজ হাতে নেন। তার মধ্যে অন্যতম ছিল এই যে মোহাম্মদ বিন তুগলকের দীর্ঘ শাসন, এই যে দীর্ঘ যে তার ক্ষয়ক্ষতি, যে বিভিন্ন ধরনের কর আরোপ, এই সব কর আরোপ থেকে তিনি জনগণকে নিষ্কৃতি দিতে এবং কোরআন ও সুন্নাহ মাফিক কর প্রদানের জন্য তিনি 23 প্রকার কর রহিত করে মাত্র 4 ধরনের খারাজ, জাকাত, জিজিয়া ও খুমুস, এই রকম 4 ধরনের কর রেখে বাকি সব কর রহিত করে দেন। সেই সাথে তিনি রূপা এবং ধাতু মিশেলে 2 প্রকারের মুদ্রা প্রকাশ করেন। একটা নাম হলো আধা, যেটা অর্ধজিতল, আর একটা হলো বিগ, যেটা 1/4 ভাগের 1 ভাগ। এই মুদ্রা প্রবর্তন করেন। তিনি সেচ ব্যবস্থা প্রবর্তন করেন। তিনি এই সেচ ব্যবস্থার মহাপরিকল্পনা গ্রহণ করেছিলেন এবং যাতে কৃষিকাজের উন্নত সাধ্য হয়, এই জন্য তিনি ভারতীয় মহামদের সর্বপ্রথম সেচ ব্যবস্থার শুরু করেছেন, যাকে সেই জন্য সেচ ব্যবস্থার জনক বলা হয়ে থাকে। এই জন্য তিনি বেশ কিছু খাল খনন করেছিলেন। সেই সাথে আন্তঃপ্রদেশ, এক প্রদেশের সাথে আরেক প্রদেশের বাণিজ্য করার জন্য যে কর দেয়া লাগতো, সেই করগুলোও তিনি রহিত করে দিয়ে গিয়েছিলেন। শুধু তাই নয়, তিনি ছিলেন একজন মানবিক মানুষ। এই জন্য তিনি যে আইনের মাধ্যমে যাদের যে শারীরিক যেসব শাস্তি ছিল, সেই রকম অঙ্গহানি বা নিষ্ঠুর সেই সব শাস্তিগুলো তিনি রহিত করে দিয়েছিলেন। তিনি বেকার সমস্যার সমাধান, কর্মসংস্থান সংগঠন গঠন করেছিলেন। তিনি দরিদ্র ইয়েতিম মিসকিনদের আর্থিকভাবে সাহায্যের জন্য দিওয়ানে খায়রাত নামে একটি দপ্তর স্থাপন করেছিলেন। তিনি কৃতদাসদের দেখাশোনা ভরণ পোষণের জন্য দিওয়ানি বন্দেগান নামক একটি বিভাগ সৃষ্টি করেছিলেন। সেটাই শুধু তাই নয়, তিনি জনগণের সহায়তার জন্য মাতামহী সুলভ ব্যবস্থার প্রচলনও করেছিলেন। তৎকালীন এতিম যারা বিবাহ দিতে পারতেছিল না, তাদেরকে তিনি বিবাহের ব্যবস্থা করেছিলেন, যার নাম ছিল বিবাহ দপ্তর বা ম্যারেজ ব্যুরো। এরকম বেশ কিছু সংস্কার করার কারণে তুগলক বংশের ইতিহাসে ফিরোজ শাহ তুগলক বিখ্যাত হয়েছেন। এই তুগলক বংশের উপর বেশ কিছু প্রশ্ন এখানে দেওয়ার চেষ্টা করেছি, আপনারা দেখে নেবেন। এবার আমরা দেখব সৈয়দ বংশ, যে সৈয়দ বংশকে বলা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি।
এই সৈয়দ বংশের সূচনাকারী ছিলেন খিজির খান, যিনি 1398 সালে যখন ভারতীয় উপমহাদেশে এই যে তৈমুর লং ফিরোজ শাহ তুগলকের উত্তরসূরি নাসিরউদ্দিন মাহমুদ শাহের সময় ভারতীয় উপমহাদেশে আক্রমণ চালিয়েছিল, সেই তৈমুর লংকে তিনি সাহায্য করেছিলেন। যে খিজির খান এবং তৈমুর লং তার উপর খুশি হয়ে তাকে লাহোর, মুলতান এবং দিপালপুরের শাসক হিসেবে নিয়োজিত করেছিলেন। এবং এই অঞ্চল থেকে তৈমুর লং চলে যাওয়ার পরপরই 1414 সালে তিনি দৌলত খানকে পরাজিত করে, অর্থাৎ মামলুক অর্থাৎ তুগলক বংশের শাসক সৈয়দ দৌলত খানকে পরাজিত করে তিনি একটি নিজ বংশ তৈরি করেন এবং নিজেকে ইনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর দাবি করে একটি বংশের নাম দেন সৈয়দ বংশ। এই বংশের চারজন শাসক ছিল, খিজির খান, মোবারক শাহ, মোহাম্মদ শাহ এবং আলাউদ্দিন আলম শাহ। এই চারজনের ভিতরে প্রথম তিনজন মোটামুটি বীরত্বের সহিত শাসন করলেও এই আলাউদ্দিন আলম শাহ অতটা সূর্যবীর্যভাবে শাসন পরিচালনা করতে পারেন এবং তিনি একটা সময় তৎকালীন সময়ে পাঞ্জাবের শাসক বাহলুল লোদীকে যখন দিল্লিতে আমন্ত্রণ জানায়, তখনই দিল্লিতে বাহলুল লোদী এসেই সৈয়দ বংশের পতন ঘটিয়ে শুরু হয়ে যায় লোদী বংশের শাসক এই বাহলুল লোদী এই আলম শাহকে পরাজিত করে তিনি আলাউদ্দিন আলম শাহকে পরাজিত করে দিল্লিকে নিজের নিয়ন্ত্রণে নেন এবং তার নাম অনুসারে তাদের বংশধরদের নামকরণ তাদের শাসন বংশের নামকরণ করেন লোদী বংশ। এই লোদী বংশের মোটামুটি তিনজন শাসক ছিল, যার প্রথমজন হচ্ছে বাহলুল লোদী, যিনি 1451 থেকে 1489 সাল পর্যন্ত শাসন করেছিলেন। তার পুত্র সেকেন্দার লোদী 89 থেকে 1517 সাল পর্যন্ত শাসন করেছিলেন। এই বংশের সর্বশেষ যে শাসক ছিল ইব্রাহিম লোদী। এই ইব্রাহিম লোদী 1517 থেকে 1526 সাল পর্যন্ত শাসন করেছিল, যেই সময় তৎকালীন সময়ে আফগানের কাবুল প্রদেশের শাসক জহিরুদ্দিন মোহাম্মদ বাবর পানিপথের প্রথম যুদ্ধে এই ইব্রাহিম লোদীকে পরাজিত করার মধ্য দিয়ে লোদী বংশের সাথে সাথে দিল্লি সালতানাতের অবসান ঘটে এবং ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসনের আরেকটি নতুন দিকপাল সূচনা হয় এবং শুরু হয় মুঘল বংশের শাসন। এই লোদী এবং সৈয়দ বংশ থেকে বেশ কিছু প্রশ্ন এখানে দেওয়া হয়েছে, আপনারা দেখবেন। এবার আমরা একটু আজকের যে ক্লাস 1206 থেকে 1526 পর্যন্ত দীর্ঘ সময়ের যে শাসন, অর্থাৎ দিল্লি সালতানাতের উপর কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। প্রথমে হচ্ছে দাস বংশ, যেটি কুতুবউদ্দিন আইবেক কর্তৃক প্রতিষ্ঠিত একটি বংশ এবং তিনি নিজে দাস হওয়ার কারণে এই বংশের নামকরণ দাসকরণ। লাক্স বক্স, এই যেটা কুতুবউদ্দিন আইবেকের উপাধি, তিনি লক্ষ লক্ষ মুদ্রা মানুষকে অকাতারে বিলিয়ে দেওয়ার কারণে তাকে লাক্স বক্স বলে। কুতুব মিনার, যেটি এই কুতুবউদ্দিন আইবেকই প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন এবং শেষ করেছিলেন ইলতুৎমিশ, এটি 1192 সালে 7টি স্তর বিশিষ্ট ছিল। প্রথমে 300 ফুট থাকলেও বর্তমানে এটি 238 ফুট এবং এটি বর্তমানে আমরা 5টি ভাগে দেখতে পাই এবং এটির নামকরণ করা হয়েছিল বিখ্যাত সুফি সাধক কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নাম অনুসারে। বন্দেগানি চেহেলগান, যেটি দিল্লি সালতানাতের দ্বিতীয় শাসক অর্থাৎ দাস বংশের দ্বিতীয় শাসক ইলতুৎমিশ, শামসুদ্দিন ইলতুৎমিশ যেটি শুরু করেছিলেন, যেটিকে 40 জন তুর্কি বীর যোদ্ধাকে নিয়ে যিনি একটি সমন্বয়ে যিনি একটি চক্র প্রতিষ্ঠা করেছিলেন, যেটাকে 40 চক্র বা বন্দেগানি চেহেলগান নামে অভিহিত করা হয়। যেই শাসক গোষ্ঠীর হাতে তার উত্তরসূরিরা নিয়ন্ত্রিত ক্রীড়া নকে পরিণত হয়েছিল একটি সময় এবং এই বন্দেগানি চেহেলগানকে আমরা দেখবো একটা সময় গিয়াসউদ্দিন তিনি এই বন্দেগানি চেহেলগানকে রহিত করেন। রক্তপাত ও কঠোর নীতি, যে গিয়াসউদ্দিন তুগলক এই বিদ্রোহ বিশৃঙ্খলা নির্মূল করার জন্য যে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছিলেন, সেটাকেই বলা হচ্ছে ব্লাড অ্যান্ড আয়রন নীতি বা রক্ত ও কঠোরতা নীতি। তিনি কঠোরতা অবলম্বন করেছিলেন। সেই সাথে আমরা এবার দেখব মালিক কাফুর। এই মালিক কাফুর একজন খোজা ছিলেন, যাকে গুজরাট থেকে 1299 সালে আলাউদ্দিন খিলজির
তৎকালীন সেনাপতি নিয়ে এসেছিলেন, নিয়ে এসে আলাউদ্দিন খিলজির কাছে 1000 দিনারে বিক্রি করেছিলেন। এই জন্য তাকে 1000 দিনারিও বলা হয়ে থাকে। এই আলাউদ্দিন খিলজির সময় এই মালিক কাফুর নিজ যোগ্যতা বলে আলাউদ্দিন খিলজির সেনাপতির পদ অলঙ্কিত করেছিলেন এবং তিনি দাক্ষিণাত্যে 1305 সাল থেকে শুরু করে 1313 সালের মধ্যে পুরো দাক্ষিণাত্য অঞ্চলটি বিজয় অভিযান পরিচালনা করার কারণে এই আলাউদ্দিন খিলজি তাকে নায়েবে মালিক বা মালিকি নাইব যে নামে বলি না কেন এই উপাধিতে ভূষিত করেছিল। দৌলতাবাদ বা দেবগিরির আর এক নাম দিয়েছিলেন মোহাম্মদ বিন তুগলক, যিনি এই জায়গাটাতে রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে নিয়ে যেয়ে এর নাম দিয়েছিল দেবগিরি, এবং এটি ছিল দিল্লি থেকে 700 মাইল দূরে অবস্থিত একটি জায়গা। যদিও এই পরিকল্পনাটি মোহাম্মদ বিন তুগলকের ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল। দেওয়ানি বন্দেগান যেটি প্রতিষ্ঠিত করেছিলেন গিয়াসউদ্দিন তুগলক, এই গিয়াসউদ্দিন তুগলক যিনি কৃতদাসদের রক্ষণাবেক্ষণ ভরণ পোষণের জন্য একটি সংগঠন প্রতিষ্ঠিত করেছিলেন, যার এই নাম হচ্ছে দেওয়ানি বন্দেগান। এগুলোই ছিল আমাদের আজকের ক্লাসের মোটামুটি আলোচনার বিষয়বস্তু। এগুলো থেকে আপনাদের অবশ্যই আপনারা অনেক প্রশ্ন কমন পাবেন। আমি যেসব পুস্তক থেকে এই তথ্যগুলো আপনাদের জানানোর চেষ্টা করছি সেগুলোর নাম এখানে দেওয়া আছে। মোটামুটি এই ছিল আমাদের আজকের ক্লাস। সকলের প্রস্তুতি সুন্দরভাবে শানিত হোক, আর উত্তর আপনাদের প্রস্তুতি বেগবান হোক। আমাদের পরীক্ষাগুলো, আমাদের ক্লাসগুলো আপনাদের প্রস্তুতিকে আরো শানিত করুক। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলের জন্য শুভকামনা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।